চল স্টার্ট করি। খাতায় হেডিং দে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব, ক্রিস্টাল ফিল্ড থিওরি। ইংলিশে হেডিং দিচ্ছিস ক্রিস্টাল ফিল্ড থিওরি, CRYSTALFIELD থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি বা শর্টে হচ্ছে আমার কি CFT, ক্রিস্টাল ফিল্ড থিওরি। বেসিক্যালি ক্রিস্টাল ফিল্ড থিওরি কি, আমি তুই যখন পড়েছি হচ্ছে আগের ক্লাসে হাইব্রিডাইজেশনের সময় দেখছিলাম হচ্ছে পেয়ারিংয়ের গল্প, বলছিলাম যে পেয়ারিং কেন হচ্ছে, স্ট্রং ফিল্ড গিয়ে আমার পেয়ারিং করছে, উইক ফিল্ড গিয়ে আমার পেয়ারিং করতে পারছে না, এই গল্পটা দেখেছিলাম। তো এই জিনিসটা কোথায় আমি বলেছিলাম যে আমি যখন হাইব্রিডাইজেশন পড়বো ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে বা যোজ্যতা বন্ধন তত্ত্ব দিয়ে, তখন আমার ওর মধ্যে হয়েছিল হচ্ছে আমার ক্রিস্টাল ফিল্ড থিওরির অ্যাপ্লিকেশন, আমি ওখানে অলরেডি করে ফেলেছি। তো ক্রিস্টাল ফিল্ড থিওরি বেসিক্যালি কি, ক্রিস্টাল ফিল্ড থিওরি ভালো করে দেখবো। ক্রিস্টাল ফিল্ড থিওরি CFT আমাদের সিলেবাসে আছে হচ্ছে দুজনের জন্য। ফার্স্ট 1 নাম্বার লিখছি ফর অক্টাহাইড্রাল কমপ্লেক্স, তাহলে অক্টাহাইড্রালের জন্য ক্রিস্টাল ফিল্ড থিওরি শর্টে হচ্ছে CFT কি না, ক্রিস্টাল ফিল্ড থিওরি শর্টে হচ্ছে CFT, কার জন্য আমি দেখছি 1 নাম্বার অক্টাহাইড্রাল কমপ্লেক্সের জন্য। ঠিক আছে, অক্টাহাইড্রালের জন্য আমি করবো হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি অক্টাহাইড্রাল। আচ্ছা, অক্টাহাইড্রালের জন্য আমার কোঅর্ডিনেশন নাম্বার কত হয়? অক্টাহাইড্রালের জন্য আমার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে আমার 6 হয়, আমি তুই জানি কোঅর্ডিনেশন নাম্বার 6 ফর অক্টাহাইড্রাল কমপ্লেক্স। আচ্ছা, অক্টাহাইড্রালের ক্রিস্টাল ফিল্ড থিওরি কীভাবে কী করবো, চল লেখে একটা লাইন লেখ। অক্টাহাইড্রালের ক্ষেত্রে লিগ্যান্ডগুলি কেন্দ্রীয় মৌলকে, অক্টাহাইড্রালের ক্ষেত্রে লিগ্যান্ডগুলি কেন্দ্রীয় মৌলকে অ্যাক্সিস বরাবর ইন্টারঅ্যাক্ট করে, অ্যাক্সিস বরাবর ইন্টারঅ্যাক্ট করে, লিগ্যান্ডগুলি কেন্দ্রীয় মৌলকে অ্যাক্সিস বরাবর ইন্টারঅ্যাক্ট করে। ঠিক আছে, এই জিনিসটা কোথা থেকে আসলো? এই জিনিসটা আবার ভাই CFTর পরের জিনিস লিগ্যান্ড ফিল্ড থিওরি থেকে এসছে। তো লিগ্যান্ড ফিল্ড থিওরি আমার তো নেই, আমি বুঝতেও পারবো না লিগ্যান্ড ফিল্ড থিওরি। আমি জাস্ট লিগ্যান্ড ফিল্ড থিওরি এই জিনিসটাকে মাথায় রাখলাম যে CFTতে আমার কী হয়, অক্টাহাইড্রাল এর ক্ষেত্রে লিগ্যান্ডগুলো আমার সেন্ট্রাল মেটালকে অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে। এটার মানে কি? একটার মানে হচ্ছে আমি তুই অলরেডি পড়েছি হচ্ছে, দেখ আমি সেন্ট্রাল মেটাল এখানে কাজ ইউজ করতাম, হাইব্রিডেশন পড়েছি, হাইব্রিডেশন তুই থেকে প্র্যাকটিস করে এসেছিস। হাইব্রিডেশনের মধ্যে আমার যা যা ছিল সবই ছিল হচ্ছে দেখবি ডি রিলেটেড। আমার বেসিক্যালি 3D আমার তোর আছে সিলেবাসের মধ্যে, 3D আছে, ডি ব্লকগুলো আছে। আচ্ছা, ডি অরবাইটাল ক্লাস 11 আমি পড়েছিলাম, ডি সাবশেল বেসিক্যালি 5খানা অরবাইটালে আমার ক্লাসিফাই হয়, যার মধ্যে 5খানা কি কি আমি গ্রুপে ছবি পাঠিয়েছিলাম, তুই বাড়ি থেকে দেখে এসেছিস। সেটা হচ্ছে ডি সাবশেল 5খানা অরবাইটাল হয় হচ্ছে বেসিক্যালি, যদি ছবি আঁকি এখানে, এটা হচ্ছে আমার DZ স্কোয়ার জেড অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে DZ স্কোয়ার। আমি যদি এরকম আঁকি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে হচ্ছে আমার এটা DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি এক্স বললাম, এটাকে বললাম ওয়াই, DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আরও 3খানা আছে, 3খানা আমার কী হয় বেসিক্যালি যদি আঁকি ছবি এখানে, তাহলে এটা হচ্ছে আমার DXY, যেখানে আমার কী আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, XY এর মাঝ বরাবর, এটা হচ্ছে আমার DXY। DXZ আমার কী হবে, এটা যদি এক্স সাইডে যদি জেড হয়, তাহলে এটা আবার হচ্ছে আমার DXZ, এক্স আর জেডের মাঝে বরাবর ছড়িয়েছে, এটা হচ্ছে আমার কী হবে DXZ। আরেকটা আছে কি আমার DYZ, যদি আমার এটা ওয়াই হয়, যদি আমার এটা জেড হয়, তাহলে এদের মাঝে বরাবর ছড়িয়েছে হচ্ছে আমার DYZ। এই 5খানা ছবি আমি গ্রুপে পাঠিয়েছিলাম। আচ্ছা, এই 5খানা অরবাইটালের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি বেসিক্যালি, 5খানা অরবাইটালের মধ্যে আমার দুখানা সেট অফ অরবাইটাল আছে, যেখানে আমার এই লোবগুলো, এগুলোকে বলে লোব, ক্লাস 11-এ পড়েছি, লোবগুলো আমার অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে। আর 3খানা কেসে আছে যেখানে আমার লোবগুলো অ্যাক্সিস বরাবর ছড়িয়ে নেই, ইন বিটুইন দ্য অ্যাক্সিস ছড়িয়ে আছে। তার মানে ডি অরবাইটাল, ডি সাবশেলের মধ্যে এই 5খানা অরবাইটাল থাকে, যার মধ্যে আমার 2খানা থাকে হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস আর 3খানা থাকে হচ্ছে আমার ইন বিটুইন দ্য অ্যাক্সিস। এই হচ্ছে আমার সিম্পলি নর্মাল ডি অরবাইটালের গল্প। তো যাই হোক, এই হচ্ছে আমার তো ডি অরবাইটাল আছে। এখন আমি তো একটা ডায়াগ্রাম আঁকবো, তাহলে খাতার মধ্যে ডায়াগ্রাম আঁকা স্টার্ট করছি কার, অক্টাহাইড্রালের জন্য। যদি আগে আসতো, রিসেন্ট টাইমে আর আসেনি, কিন্তু আসতেই পারে, চাইলে এই ডায়াগ্রাম থেকে পরীক্ষাতে আঁকতে দিতে পারে, CBSE SC বোর্ডে এখনও আঁকতে দেয়। চল, তাহলে আমি নিচ্ছি হচ্ছে এনার্জি অ্যাক্সিস, একসাথে বুঝতে আঁকবো ডায়াগ্রামটা। আমি তো এখন যে ডায়াগ্রাম আঁকবো পুরোপুরি কনসেপচুয়াল ডায়াগ্রাম আঁকবো, পরীক্ষাতে যদি কোশ্চেন আসে কতটা কি কোথা থেকে স্টার্ট করবো বলে দেবো, তাহলে সেটি করবি। চল, এটা হচ্ছে আমার এনার্জি অ্যাক্সিস আছে, অনেকটা জায়গা নিয়ে আমি আঁকছি এনার্জি অ্যাক্সিসটা। ঠিক আছে, এরকমের জায়গায় একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, আমি বলে দিচ্ছি, এখানে একটা ছবি, তারপর এখানে আবার ছবি আছে, এরকম বুঝে তুই করবি। চল, তাহলে এই হচ্ছে আমার এনার্জি অ্যাক্সিস। আমি প্রথমে আঁকছি কি ডি অরবাইটাল, কার ডি অরবাইটাল, 5খানা ডি অরবাইটাল, কার কেন্দ্রীয় মৌলের 5খানা ডি অরবাইটালের এনার্জি আমি তো এঁকেছি।
এখন এই পরপর পাঁচজনকে এরকম কেন আঁকলাম? দেখ ভাই আমি চাইলে এরকমও আঁকতে পারি, আমি চাইলে এরকমও আঁকতে পারতাম। ডি আমি তুই হাইব্রিডেশন করেছি, ডি এর মধ্যে আমার 5খানা অরবিটাল আছে এরকম, আমি চাইলে এরকম পাশাপাশি আঁকতে পারতাম। পাশাপাশি আঁকা এটার মানে কি? এটার মানে ক্লাস 11-এ পড়েছি ভাই এই 5খানা ডি অরবিটালের এনার্জি হচ্ছে আমার বেসিক্যালি সেম, এটা আমি ক্লাস 11-এ পড়েছি। চাইলে ছবিটাকে আমি এরকম পাশাপাশি আঁকতে পারতাম, কোনো কোনো বইতে এরকম পাশাপাশি আছে, কোনো কোনো বইতে জাস্ট এরকম উপর নিচে আছে। উপর নিচে মানে কি? উপর নিচে মানে এটা যেন ভাবিস না যে এর এনার্জি সেম, জাস্ট এরা বেসিক্যালি উপর নিচে মানে হচ্ছে এরকম গায়ে গায়ে লেগে আছে। তো এত গায়ে গায়ে লাগালে তো তুই দূর থেকে দেখে বুঝতে পারবি না, ওই জন্য একটুখানি জাস্ট ছড়িয়ে এরকমভাবে আঁকা আছে। তার মানে এইভাবে কোনো বইতে আঁকা থাকতে পারে 5খানা পরপর, আবার কোনো বইতে ওরকম আঁকা থাকতে পারে, একই ব্যাপার। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই বরাবর আমার ভাই প্রত্যেকটা ডি অরবিটালের এনার্জি হচ্ছে আমার সেম, তাহলে এই বরাবর আমি ভাবলাম কি প্রত্যেকটা ডি অরবিটালের এনার্জি সেম। এত কি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এটা কখন? এটা হচ্ছে যখন আমার ডি অরবিটাল, কার ডি অরবিটাল, সেন্ট্রাল মেটালের ডি অরবিটালগুলো আমার ফ্রি স্টেটে রয়েছে, ঠিক আছে? সেন্ট্রাল মেটালের ডি অরবিটালগুলো যখন আমার ফ্রি স্টেটে রয়েছে, তাহলে চল নিচে লিখছি, এটা নিচে লিখছি, নিচে লিখি, লেখ ইন ফ্রি, ইংলিশে লিখছি ইন ফ্রি মেটাল। ইন ফ্রি মেটাল কি? ইন ফ্রি মেটাল যখন আমার ভাই মেটাল যখন ফ্রি রয়েছে, মানে তখন লিগ্যান্ড যখন এখানে অ্যাপ্রোচ করেনি, হচ্ছে ডি অরবিটালগুলো বা এরকম রয়েছে সবার এনার্জি। আচ্ছা এইবারে কি হচ্ছে? এইবারে সাপোজ আমার লিগ্যান্ডগুলো এই মেটালকে অ্যাপ্রোচ করা স্টার্ট করেছে, তার মানে কি ভাই বন্ড ফর্ম হবে, আমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্ম হবে, লিগ্যান্ডগুলো আমার মেটালকে অ্যাপ্রোচ করা স্টার্ট করেছে। লিগ্যান্ডগুলো আমার যদি মেটালকে অ্যাপ্রোচ করা স্টার্ট করে, তার মানে অবভিয়াসলি ভাই মেটাল হচ্ছে আমার কি হয়? ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম হয়, আর লিগ্যান্ড হচ্ছে আমার কি হয়? ইলেকট্রনের মধ্যে আছে। তাহলে মেটাল আর লিগ্যান্ড এরা ভাই একে অন্যকে কাছাকাছি টানছে, কিসে কি দিয়ে টানবে? জাস্ট আমার ইন্টারাকশন স্টার্ট হয়েছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এখন যদি আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হয়, তার মানে সিস্টেম হবে হচ্ছে স্টেবল। তার মানে কি? দেখ আমার এই ফ্রি মেটাল কিসের প্রেজেন্সে? লিগ্যান্ডের প্রেজেন্সে এনার্জি কম হবে পুরো সিস্টেমের। কেন? তার কারণ হচ্ছে এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন স্টার্ট হয়েছে। তার মানে আমার এই পুরো সিস্টেমের এনার্জি হচ্ছে আমার কমে গিয়ে এইখানে আমি আঁকছি, তাহলে পুরো কমে গেল, এটা 5খানাই থাকলো এরকম, অনেকটা নিচে আমি তুই করে দিয়েছি বেসিক্যালি। এরপরে এখানে আরও 2খানা ছবি হবে, সেই মতন জায়গা ছেড়ে দিয়ে আমি তুই করছি, ঠিক আছে? সেই মতন জায়গা ছেড়ে দিয়ে কতটা কি বুঝতে পারলাম পুরো করছি। এটা আমার কি? এটা হচ্ছে বেসিক্যালি নিচে লিখছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন মেটাল অ্যান্ড লিগ্যান্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন মেটাল অ্যান্ড লিগ্যান্ড। এই হচ্ছে আমার তোর যখন অ্যাট্রাকশন স্টার্ট হলো। এইবারে কী হয়েছে? এইবারে আমার যেটা হচ্ছে লিগ্যান্ডগুলো মেটালের দিকে কাছাকাছি আসছে। যখন লিগ্যান্ডগুলো মেটালের দিকে কাছাকাছি আসছে, কীভাবে আসবে? অক্টাহেড্রালের কেসে এটা আমার আসবে হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস। তার মানে কি? অ্যালং দ্য অ্যাক্সিস মানে তুই এটাকে ভাবতে পারিস এরকম, সাপোজ এই যে ভাই মেটাল আছে, মেটালের 6 দিকে আমার এরকম 6টা ডাইরেকশন আছে, তাহলে ভাই মেটালের 6 দিকে 6টা ডাইরেকশন যদি আমার তো থাকে, এই 6টা ডাইরেকশন বরাবর সাপোজ আমার যেটা হচ্ছে লিগ্যান্ডগুলো এইভাবে ধর এদেরকে অ্যাপ্রোচ করা স্টার্ট করেছে, লিগ্যান্ডগুলো আমার এদেরকে এইভাবে অ্যাপ্রোচ করা স্টার্ট করেছে। তাহলে লিগ্যান্ডগুলো যদি অ্যাপ্রোচ করা স্টার্ট করে, তাহলে যখন আমার অ্যাপ্রোচটা স্টার্ট হয়েছিল, তখন আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য স্বাভাবিকভাবেই কী হয়েছে? স্বাভাবিকভাবে আমার সিস্টেমের এনার্জি গেছে কমে, তাহলে আমার সিস্টেম হচ্ছে স্টেবল স্বাভাবিকভাবে, তার মানে যা ছিল তার থেকে আমার এনার্জি কমই হচ্ছে। এইবারে যখন লিগ্যান্ডগুলো আস্তে আস্তে কাছাকাছি আসছে, তখন তো ওই মেটালের মধ্যে আমার ওই আরও প্রচুর ইলেকট্রন তো আছে, 1s ইলেকট্রন আছে, 2s ইলেকট্রন আছে, এই তো ইলেকট্রন ক্লাউড তো আমার তোর আছেই। তাহলে মেটালের ইলেকট্রন ক্লাউড যেগুলো আমার আছে 1s 2s 3s 3p-তে সবই ইলেকট্রন ক্লাউড আছে, আর লিগ্যান্ডের মধ্যেও আমার তো ইলেকট্রন ক্লাউড স্বাভাবিকভাবে আছে। তাহলে মেটালের ইলেকট্রন ক্লাউড আর লিগ্যান্ডের ইলেকট্রন ক্লাউডের মধ্যে আমার স্বাভাবিকভাবে রিপালশন একটা হবেই। তাহলে রিপালশনের জন্য সিস্টেমের এনার্জি আমার তোর বাড়বে। কতটা বাড়বে? ওভারঅল যা ছিল সেটাকে ছাপিয়ে বেরিয়ে যাবে না, ওভারঅলের থেকে নিচেই থাকবে। তার মানে ওভারঅল সিস্টেমটা আমার স্টেবিলিটির দিকেই যাচ্ছে। তার মানে আমার এটা কি হচ্ছে ভাই? সিস্টেমের স্টেবিলিটি এনার্জি একটু বাড়লো। কেন বাড়লো? তার কারণ ভাই মেটালের অন্যান্য ইলেকট্রনগুলোর সাথে লিগ্যান্ডে একটু রিপালশন হবে, তার মানে আলটিমেটলি যা ছিল সেখান থেকে আমার কমেছে। তাহলে এইখানে আমার তো রাখছি পরেরটা 5খানা গেল হচ্ছে এখানে, এই হচ্ছে আমার তো এখনও আছে। এটা কী হলো? এটা হচ্ছে রিপালশন বিটুইন কার মধ্যে? রিপালশন, রিপালশন বিটুইন, এক্স্যাক্টলি চল, রিপালশন বিটুইন মেটাল অ্যান্ড লিগ্যান্ড। তার মানে ওভারঅল যা ছিল তার থেকে আমার স্টেবিলিটি কমেইছে, সরি স্টেবিলিটি বেড়েছে, এনার্জি আমার কমেছে। এইবারে তোর বইতে কিন্তু ডায়াগ্রাম এখান থেকে স্টার্ট করেনি, তোর বইতে ডায়াগ্রাম স্টার্ট করেছে এখান থেকে। আমিও তুইও পরীক্ষার সময় এখান থেকে ডায়াগ্রাম স্টার্ট করবো। পরীক্ষার সময় যখন লিখবো তখন এই ট্যাগলাইনগুলো হয়তো একটু চেঞ্জ করে দেবো, এগুলো আমার একদম পুরোপুরি কনসেপচুয়াল হয়েছে, ঠিক আছে? এই কনসেপচুয়াল আবার লিখলে পরীক্ষাতে হয়তো কেটে দিতে পারে, তাহলে আমি ব্যাপারটা বুঝছি, পরীক্ষার সময় এটাকে জাস্ট একটু চেঞ্জ করে দেবো। কী লিখবো বইয়ের মধ্যে দেখে নেবো, কোনো অসুবিধা কিছু নেই। এইবারে রিপালশন বিটুইন মেটাল অ্যান্ড লিগ্যান্ড হয়েছে। আচ্ছা এইবারে দেখ লিগ্যান্ড ভাই মেটালের একদম কাছাকাছি এসছে। এইবারে লিগ্যান্ড মেটালের একদম কাছাকাছি যখন এসছে, তাহলে এইবার আমার বন্ড ফর্ম হচ্ছে। দেখ লিগ্যান্ডগুলো আমাকে কীভাবে অ্যাপ্রোচ করেছে? অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করে। এবারে ঠান্ডা মাথায় ভালো করে বুঝবো, লিগ্যান্ডগুলো যদি আমাকে তোর অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করে, তাহলে যেখানে আমার ডি অরবিটালগুলো
ডি অরবিটালের লোবগুলো অ্যালং দ্য অ্যাক্সিস ছড়িয়ে আছে, সেখানে আমার স্বাভাবিকভাবেই লিগ্যান্ডের সাথে এই ডি অরবিটালের রিপালশন হবে বেশি, স্বাভাবিকভাবেই। কেন? তার কারণ ভাই এখানে আমার এগুলো অ্যালং দ্য অ্যাক্সিস ছড়িয়ে আছে, তাহলে এখানে ইলেকট্রনগুলো ছড়িয়ে আছে অ্যালং দ্য অ্যাক্সিস, এই ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমার রিপালশনটা হবে কি সবচেয়ে বেশি, তার কারণ এখানে আমার অ্যালং দ্য অ্যাক্সিস ছড়িয়ে আছে আর লিগ্যান্ডগুলো আমার অ্যালং দ্য অ্যাক্সিসই অ্যাপ্রোচ করছে, তাহলে এই দুখানা অরবিটালের বেসিক্যালি এনার্জি আমার বেড়ে যাবে। দুখানা অরবিটালের এনার্জি কেন বেড়ে? কেন? তার কারণ অ্যালং দ্য অ্যাক্সিস লিগ্যান্ড আমাকে অ্যাপ্রোচ করছে, যদি করে তাহলে ভাই এদের মধ্যে রিপালশনের ভ্যালু বেশি, এদের মধ্যে যদি রিপালশনের ভ্যালু বেশি হয় তাহলে আমার সিস্টেমের ওভারঅল কী হবে, এনার্জি সিস্টেমের এই পার্টটার এই দুখানার এনার্জি আমার বেড়ে যাবে। এত অব্দি ক্লিয়ার? কারণ অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করছে, এখানে তো আমার অ্যালং দ্য অ্যাক্সিস নেই, এখানে আমার আছে কি ইন বিটুইন দ্য অ্যাক্সিস, তাহলে এখানে আমার কী হয়েছে, এই দুজনের আমার এনার্জি গেছে বেড়ে। আচ্ছা দেখ, আমার ওভারঅল এই পাঁচখানার টোটাল এনার্জি যা ছিল আমার, তারপরে তো ওভারঅল এনার্জি আমার সেমই থাকবে, তাহলে এই দুজনের এনার্জি আমার বেড়ে গেছে, এই তিনজনের আমার এনার্জি তখন কী হবে, স্বাভাবিকভাবেই কম হবে। কেন? তার কারণ এখানে তো আমার অ্যালং দ্য অ্যাক্সিস ছড়িয়ে নেই, এখানে আমার আছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, তাহলে এখানে রিপালশন আমার হবে না ওরকম, এখানে তো আমার অ্যালং দ্য অ্যাক্সিস, এগুলো তো ইন বিটুইন দ্য অ্যাক্সিস, এখানে তো রিপালশন হচ্ছেই না, তার মানে এখানে আমার কী হলো, এই দুখানার এনার্জি গেল বেড়ে আর এই তিনখানার এনার্জি আমার কমে যাবে, কারণ ওভারঅল অ্যামাউন্ট অফ এনার্জি কনস্ট্যান্ট। তার মানে আমার কী হচ্ছে, চল এই যে রিপালশনের সময় যে ছবিটা এঁকেছিলাম, চল ওটার আমি যে এনার্জিটা আছে ওটাকে আমি ভেবে নিলাম কি এটা একটা লাইন দিচ্ছি, এই এটা লাইনটার একটা নামও আছে, লাইনটার নাম কি আমি বলছি পরে। তার মানে স্প্লিটিং হওয়ার আগে পাঁচখানা ডি অরবিটালের যে এনার্জি লেভেল সেটা একটা নাম আছে, সেই পরে আমি আসছি। স্প্লিটিং কথাটা কেন বলছি, তার কারণ এইবারে দেখ এই পাঁচখানা সেট অফ অরবিটালের এনার্জি আর সেম থাকলো না, যখন লিগ্যান্ড আমার একদম কাছে চলে এসছে তখন আমার কি হলো, তখন ভাই এদের মধ্যে দুজনের এনার্জি আমার বেড়ে গেল। কোন দুজন? ওই দুজন ভাই যারা হচ্ছে আমার অ্যালং দ্য অ্যাক্সিস ছড়িয়ে আছে, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তাহলে এই দুজনে আমার এনার্জি গেছে বেড়ে, আর এই তিনজন যারা হচ্ছে আমার ইন বিটুইন দ্য অ্যাক্সিস আছে ওদের আমার এনার্জি গেছে হচ্ছে কমে। তাহলে দেখ ওদের দুজনকে আমি উপরে দিয়েছি, এনার্জি বেড়ে গেছে, আর এই তিনজন হচ্ছে আমার এনার্জি গেল কমে, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার কী হলো বলতে, এটা হচ্ছে আমার ডি অরবিটালের স্প্লিটিং হলো। এই প্রথম আমি দেখলাম ডি অরবিটালের স্প্লিটিং ক্লাস 11-12 আমি কখনোই দেখিনি এরকম ডিকে পাঁচখানাকে এরকম আলাদা আলাদাভাবে লিখতে। ডি অরবিটালের স্প্লিটিং হলো, ডি অরবিটালের স্প্লিটিংয়ের মধ্যে আমার উপরে কারা গেল, উপরে গেল হলো ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে আমার কে কে গেল, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড। দেখ স্বাভাবিকভাবে এই তিনজনের এনার্জি কিন্তু আমার এটাকে ছাপিয়ে বেরিয়ে যায়নি, এই তিনজনের এনার্জি কিন্তু আমার এইটাকে ক্রস করে নিচের দিকে চলে আসেনি, বা এই দুজনের এনার্জি কিন্তু আমার দেখ এই দাগটাকে ওভারঅল যা এনার্জি ছিল সেটাকে কিন্তু ক্রস করে বেরিয়ে যায়নি। তার মানে আলটিমেটলি আমার ফ্রি মেটাল যা ছিল ওর থেকে কিন্তু ওভারঅল সিস্টেমের এনার্জি আমার তোর কমেছে, আমার কিন্তু সিস্টেম স্টেবেলই হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা আমার তোর মারাত্মক ইম্পর্টেন্ট। আর উচ্চ মাধ্যমিক যদি কোশ্চেন আসে আমি এইখান থেকে ডায়াগ্রামটা স্টার্ট করবো, সেটা আমি বলে দেবো বইয়ের মধ্যে, জাস্ট বইয়ের মধ্যে এখান থেকে স্টার্ট হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? ডিএক্স ওয়াই, ডিএক্স জেড, ডিওয়াই জেড, এটা যে ডিজেড স্কোয়ার, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তোকে একদম পুরো মনে রাখতে হবে কোনটা কি, কোনটা কোন অরবিটাল একদম মনে রাখতে হলো। এটা ডিজেড স্কোয়ার, তার মানে যখন ক্রিস্টাল ফিল্ড থিওরি আমার তোর হচ্ছে এই ঘটনাটা কি বলে, এটাকে বলা হচ্ছে স্প্লিটিং অফ ডি অরবিটাল। এটা আমার কি হলো, ডি অরবিটালের স্প্লিটিং। তাহলে নিচে লিখে রাখছি এই সেটটা আমার কি হচ্ছে, ডি অরবিটালের স্প্লিটিং, ডি অরবিটাল স্প্লিটিং। ডি অরবিটাল আমার স্প্লিট করেছে, ডাবল টি হবে। আচ্ছা যাই হোক, চল ডি অরবিটাল স্প্লিটিং, ঠিক আছে? ডি অরবিটাল স্প্লিটিং, ডি অরবিটাল স্প্লিট হচ্ছে, বুঝছে? লেখা গেছে এটা। আচ্ছা এইবারে চলে এর মধ্যে আরও ডায়াগ্রামগুলোকে আরও একটু নামটাম দেখবো, এর মধ্যে আরও কিছু আছে। এই যে স্প্লিট হওয়ার ঠিক আগে যে লেভেলে এনার্জিটা ছিল, স্প্লিট হওয়ার ঠিক আগে যে লেভেলে এনার্জিটা ছিল ওই সেন্টারটা, মানে এই সবুজ কালিতে আমি যেটা রেখেছি, ডিফারেন্ট কালির পেন নিয়ে আসতে বলেছিলাম, তুই নিয়ে এসছিস। দেখ এই সেন্টারটার নাম আছে, এটার নাম কি, ব্যারাই সেন্টার বা বেরি সেন্টার বলে, বেরি সেন্টার বা ব্যারাই সেন্টার। তার মানে স্প্লিটিং হওয়ার আগে এটার যে এনার্জি লেভেল এটাকে বলে কি, ব্যারাই সেন্টার। ওকে, ঠিক আছে, ব্যারাই সেন্টার লিখলাম। আচ্ছা নেক্সট স্প্লিটিং হওয়ার পর এই যে ভাই, তাহলে আমার দেখ স্প্লিটিং হওয়ার পর এই দুখানার যা এনার্জি আর এই তিনখানার যে এনার্জি, এদের ওভারঅল এনার্জি তো আমার এটার মতনই হবে, কারণ এনার্জি যেমন তো আমার কনস্ট্যান্ট স্বাভাবিকভাবে। আচ্ছা দেখ এই যে স্প্লিটিং হওয়ার পর এই যে এনার্জির গ্যাপ কোথা থেকে কতটা, এখান থেকে একটা এনার্জির গ্যাপ তো আছে, এই গ্যাপটার একটা নাম আছে, এই গ্যাপটার নামটা লিখবি, লেখ সিএফএসই। কোনটা? এই গ্যাপটা। কোন গ্যাপটা? স্প্লিটিং হওয়ার পরে দুখানা ডি অরবিটালের সেটের মধ্যে, এটার নাম কি, সিএফএসই। সিএফএসির ফুল ফর্ম লেখ, ক্রিস্টাল ফিল্ড, স্পেলিং লেখাই আছে ইংলিশে, CRYSTL, ক্রিস্টাল ফিল্ড, FIELD। আচ্ছা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, সিএফএস এর ফুল ফর্ম হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি और क्रिस्टल फील्ड स्टेबिलाइजेशन एनार्जी।
কারণ ওভারঅল সিস্টেমটা আমার স্টেবল হয়েছে। ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি और ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, CFSE ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি और ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ঠিক আছে, CFSE। আচ্ছা দেখ এটাকে কীভাবে ডিনোট করে ভালো করে দেখবো। দেখ এই যে এনার্জির গ্যাপটা এটাকে ডিনোট করা হচ্ছে বেসিক্যালি CFSE দিয়ে। এখন এটাই এই CFSEটা কার জন্য, এই CFSEটা আমি বলছি হচ্ছে অক্টাহেড্রালের জন্য। তাহলে অক্টাহেড্রালের CFSE কে দেখ এইভাবে ডিনোট করে, এই ক্যাপিটাল ডেল্টা সাইন, ডেল্টা দিয়ে হচ্ছে হিট ডিনোট করে, তুই জানিস ওটা স্মল ডেল্টা অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আচ্ছা ওটা হিট। এটা ভাই কেমিস্ট্রিতে আলাদা পার্সপেক্টিভ আসছে, অসুবিধার কিছু নেই। শুধু ডেল্টা এখানে লিখবো না, এখানে নিচে আরেকটা জিনিস লিখবো, এটা হচ্ছে অক্টাহেড্রাল, ডেল্টা ও, ওই হিট আর এটার মধ্যে কিন্তু ডিফারেন্স এটাই, ঠিক আছে। তাহলে ডেল্টা ও, ও ফর অক্টাহেড্রাল, তাহলে CFSE ফর অক্টাহেড্রালকে আমার কী দিয়ে ডিনোট করে, ডেল্টা ও, বোঝা গেছে, ডেল্টা ও, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমার ডি অরবিটালের স্প্লিটিং। এখন দেখ এই যে আগের দিন আমি তুই পড়েছিলাম স্ট্রং ফিল্ড উইক ফিল্ড, বেসিক্যালি স্ট্রং ফিল্ড যারা হয় তারা হচ্ছে এই স্প্লিটিংটা করে বেশি, আর যারা উইক ফিল্ডে তারা স্প্লিটিংটা করে হচ্ছে আমার কম, ঠিক আছে। যারা স্ট্রং ফিল্ডে তারা হচ্ছে এই স্প্লিটিংটা করবে বেশি, ওই জন্য ওদেরকে বলা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তার মানে ভালো করে আমার স্প্লিট করে দেবে, ঠিক আছে। আর ভাই যারা উইক ফিল্ড তারা আমার কী করবে, স্প্লিটিং করবে হচ্ছে আমার কম, তার মানে স্ট্রং ফিল্ডের জন্য গ্যাপটা তারা এত বড় আছে, উইক ফিল্ডের জন্য গ্যাপটা আমার কমে যাবে, এই হচ্ছে আমার মেন গল্প, ঠিক আছে। স্ট্রং ফিল্ড উইক ফিল্ডের গল্প। তাহলে স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড, স্ট্রং ফিল্ডের জন্য আমার কী হয়, CFSEর ভ্যালু বেশি হয়, উইক ফিল্ডের জন্য CFSEর ভ্যালু আমার কম হয়। তাহলে লিখে রাখলে এটা নিজের ভাষায়, স্ট্রং ফিল্ডের জন্য আমার CFSEর ভ্যালু বেশি হয়, আর উইক ফিল্ডের জন্য আমার CFSEর ভ্যালু কম হয়। স্ট্রং ফিল্ডের জন্য আমার CFSEর ভ্যালু বেশি, আর উইক ফিল্ডের জন্য আমার CFSEর ভ্যালু কম। স্ট্রং ফিল্ডের জন্য CFSEর ভ্যালু বেশি, উইক ফিল্ডের জন্য CFSEর ভ্যালু কম। স্ট্রং ফিল্ডের জন্য CFSEর ভ্যালু বেশি, উইক ফিল্ডের জন্য আমার CFSEর ভ্যালু কম। CFSE ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জির ভ্যালু বেশি কম, ঠিক আছে, বুঝতেই পারলি। স্ট্রং ফিল্ডের জন্য আমার স্প্লিটিং বেশি হচ্ছে, বোঝা গেছে। চল তাহলে এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি CFSEর পার্ট। এই ডায়াগ্রামের মধ্যে আমি আরও যদি দেখাই কিছু, দেখ এখান থেকে আমি যদি ভাবি এই সেন্টার থেকে উপরের দিকে গেলে, এইবারে কনভেনশনের গল্প আসছে। দেখ এই সেন্টার থেকে উপরের দিকে গেলে আমার এনার্জি বেড়েছে না কমেছে, স্বাভাবিকভাবে বেড়েছে, তাই তো। তাহলে উপরের দিকে গেলে আমি প্লাস সাইন দিয়ে ডিনোট করবো। আর দেখ এই সেন্টার থেকে নিচের দিকে গেলে আমার এনার্জি কমেছে, তাহলে এটাকে আমি মাইনাস সাইন দিয়ে ডিনোট করবো, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে। আচ্ছা যাই হোক চল, ডেল্টা ও ভালো করে দেখবি, ডেল্টা ও এটা হচ্ছে CFSE ডিনোট করে, তো এটা এনার্জি বেসিক্যালি এটাকে আরও একটা টার্ম দিয়ে ডিনোট করে, যেটা তো জয়েন্টে আছে, এটা হচ্ছে এটাকে আরও একটা টার্ম দিয়ে ডিনোট করে, তুই লিখে রাখ চাইলে, জাস্ট কিছুই না, ডেল্টা ও ইকুয়ালস টু এনার্জির আরেকটা ইউনিট আর কিছু না, 10dQ। ডেল্টা ও ইকুয়ালস টু 10dQ, এগুলো কোথা থেকে আসছে, এগুলো সব কোয়ান্টাম থেকে আসছে। ডেল্টা ও ইকুয়ালস টু 10dQ, এইখান থেকে তো উচ্চ মাধ্যমিকে কোনো কোশ্চেন করে, ইকুয়ালস টু 10dQ, ইকুয়ালস টু লিখে রাখি জাস্ট 10dQ। 10dQ মানে কি, 10dQ মানে হচ্ছে জাস্ট এনার্জির ইউনিট আমি চেঞ্জ করে দিয়েছি, দেখ এখানে ডেল্টাও দিয়ে রিপ্রেজেন্ট করতাম, এখানে 10dQ দিয়ে রিপ্রেজেন্ট করছি। এই DQ মানে লিখে রাখতে পারিস, লেখ ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টা, এর বাংলা টাংলা নেই কোনো, ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টা, কোয়ান্টাম থেকে আসছে, ঠিক আছে, ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টা। ডিফারেন্সিয়াল কেমিস্ট্রি ম্যাথামেটিক্স তুই পড়েছিস, ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টা, DQ মানে হচ্ছে ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টা, 10dQ ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টা, ঠিক আছে, ক্লিয়ার। তো এই হচ্ছে আমার তোর স্ট্রং ফিল্ড উইক ফিল্ডের বেসিক পার্ট, আমি তুই বুঝতে পেরেছি স্প্লিটিংয়ের রেসপেক্টে। এইবারে খাতায় হেডিং দে, স্ট্রং ফিল্ড ভার্সেস উইক ফিল্ড, স্ট্রং ফিল্ড ভার্সেস উইক ফিল্ড। তাহলে স্বাভাবিকভাবেই এই যে কতটা স্প্লিটিং করবে, এটা আমার শুধুমাত্র লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে না, এটা আমার লিগ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মেটাল দুজনের উপরে ডিপেন্ড করে। আমি তুই কোবাল্টেরকে স্পেশালি দেখেছি, কোবাল্ট মেটাল, ভাই কোবাল্ট প্লাস 3 থাকলে কী হবে দেখেছি না, কোবাল্ট প্লাস 3 সাথে আজকে পরীক্ষাও আছে, পড়ে এসছিস বাড়ি থেকে, কোবাল্টের সাথে আমার কোথায় কী হবে, তাহলে ওই কেসটা আমি তুই দেখেছি। তার মানে এই স্প্লিটিংটা কী হবে, দেখ দুজনেই ইনভলভ, মেটালও নিজেও ইনভলভ, মেটালও তো রিপালশনে পার্টিসিপেট করবে, মেটালও ইনভলভ অ্যাজ ওয়েল এজ আমার লিগ্যান্ডও ইনভলভ। তাহলে চলো এইবারে আমি খাতায় লিখছি হচ্ছে স্ট্রং ফিল্ড ভার্সেস উইক ফিল্ড। যেটা থাক, আচ্ছা দেখ ভালো করে, স্ট্রং ফিল্ড ভার্সেস উইক ফিল্ড, তাহলে খাতার বাঁ দিকে লেফট সাইডে লেখ, মাথায় হেডিং দে, স্ট্রং ফিল্ড ভার্সেস উইক ফিল্ড তো লিখেইছিস, খাতার লেফট সাইডে হেডিং দিচ্ছিস স্ট্রং ফিল্ড, রাইট সাইডে হেডিং দিবি, আমরা কম্পেয়ার করতে করতে যাবো। স্ট্রং ফিল্ড লেফট সাইডে হেডিং দিচ্ছিস স্ট্রং ফিল্ড, রাইট সাইডে হেডিং দিবি উইক ফিল্ড, লেফট সাইডে হেডিং দিচ্ছিস স্ট্রং ফিল্ড, রাইট সাইডে হেডিং দিচ্ছিস উইক ফিল্ড, ঠিক আছে চল। আচ্ছা বাঁ দিকে মানে স্ট্রং ফিল্ডের নিচে আমি দেখো এখন যা যা করবো তোকে এই ছবিটা আঁকতে হবে প্রথমেই, আমি যখনই বলবো তুই ফার্স্টে এই ছবিটা এঁকে ফেলবি। স্ট্রং ফিল্ড, তার মানে আমরা এখন চলে গেছি মেন এই পার্টে,
দেখ স্ট্রং ফিল্ডের জন্য তাহলে আমি এখন খাতার বাঁদিকে করছি হচ্ছে, দেখতে পাচ্ছিস সবাই খাতার বাঁদিকে আমি স্ট্রং ফিল্ড করছি, দেখা যাচ্ছে দূর থেকে। আর রাইট সাইডে আমি করবো হচ্ছে উইক ফিল্ড, দেখতে পাচ্ছিস সবাই, দেখা যাচ্ছে। লেফট সাইডে যখন আমি স্ট্রং ফিল্ডের মধ্যে আঁকবো তখন হচ্ছে আমি বলার সঙ্গে সঙ্গে তুই এরকম এঁকে ফেলবি, এদের মধ্যে গ্যাপটা আমার বেশি হবে, কারণ দেখ 3-2 ফর্ম্যাটে ভাঙছে, 3-2, ঠিক আছে। আমি দেখ গ্যাপটা দিয়েছি বেশি, আর উইক ফিল্ডে গ্যাপ দিবি হচ্ছে এরকম কম, এটা আমি বলার আগেই এঁকে ফেলবি প্রত্যেকটাতে, ঠিক আছে। তাহলে চল এঁকে ফেল। প্রথমেই লেফট সাইডে স্ট্রং ফিল্ডে গ্যাপটা আমার বেশি হলো 3-2 এর মধ্যে, আর রাইট সাইডে উইক ফিল্ডে আমার গ্যাপটা কম হয়েছে। তাহলে এখন বেসিক্যালি আমি কম্পেয়ার করতে করতে যাবো এরকম, আগেই দাগ টানবি না মাঝখানে দাগ টানার কোনো দরকার নেই, ঠিক আছে। স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড, তাহলে লেফট সাইডে আমি গ্যাপটা দিলাম বেশি, রাইট সাইডে আমি গ্যাপ দিলাম হচ্ছে কম। এবার আমি এর মধ্যে ইলেকট্রন দেবো, ঠিক আছে, এর মধ্যে আমি ইলেকট্রন দেবো। আচ্ছা দেখ এই যে ভাই যখন আমি পড়ছি অক্টাহেড্রালে এই 2খানা সেট অফ অরবিটাল, 3খানা সেট অফ অরবিটাল, একে আরও একটা নাম দিয়ে রিপ্রেজেন্ট করে, এখান থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক কোশ্চেন আসে। এই 2খানা সেট অফ অরবিটালকে আমার রিপ্রেজেন্ট করে হচ্ছে, এই 2খানা সেট অফ অরবিটালকে আমার রিপ্রেজেন্ট করে হচ্ছে ই নিচে জি, আর এই 3খানা সেট অফ অরবিটালকে রিপ্রেজেন্ট করা হচ্ছে টি নিচে 2g, ঠিক আছে। T2g আর ইজি কোথা থেকে আসছে? এগুলো সব আসছে গ্রুপ থিওরি থেকে। এই গ্রুপ থিওরির মানে আমি তো কিছুই বুঝতে পারবো না, কোয়ান্টামের পার্ট। এই 3খানা সেট অফ অরবিটালকে আমার রিপ্রেজেন্ট করে দিকে T2g। টি মানে আমি বুঝতে পারি ট্রিপল থেকে আসছে টি, ঠিক আছে। 2 কোথা থেকে আসছে ভাই বুঝতে পারবো না। আর জি ফর হচ্ছে গেরাডে সিমেট্রি, উনগেরাডে সিমেট্রি, জয়েন্টে আছে, গেরাডে উনগেরাডে, এই নামগুলো তো শুনবি, জয়েন্টে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আছে, ঠিক আছে। তাহলে T2g, এই 3খানা সেট অফ অরবিটাল কি বলবো T2g, আর এই 2খানা সেট অফ অরবিটালগুলো ইজি। এই T2g ইজি থেকে কিন্তু আমার তোর কোশ্চেন আসবে, ঠিক আছে। T2g আর ইজি, তার মানে এই নিচের 3খানা হচ্ছে আমার বেসিক্যালি কি T2g, আর উপরেরটা হচ্ছে আমার ইজি। আমি কিন্তু নিচে জি লিখছি, ভালো করেই দেখতে পাচ্ছিস। এটা আমার কি হচ্ছে, এটাও T2g আর এটা হচ্ছে আমার ইজি, ক্লিয়ার বোঝা গেল? T2g আর ইজি, এটা তাহলে মনে থাকে। অক্টাহেড্রালের জন্য T2g ইজি হবে, কিন্তু সবার জন্য হবে না। তুই মনে রাখতে পারিস টি ফর ট্রিপল আর ডাবল, দেখ 2খানা আছে মানে ডাবল, ডাবলের লাস্টেরটা আছে ই লেটার, ওখান থেকে ইজি আছে, T2g আর ইজি। যাক চল স্ট্রং ফিল্ড, এইবারে ভালো করে দেখ। স্ট্রং ফিল্ডের জন্য আমি কি করবো এখন, ইলেকট্রনিক কনফিগারেশন লেখা স্টার্ট করবো। তাহলে একটা কোশ্চেন দিয়েই আসি, লেখ ফার্স্ট কোশ্চেন লিখতে পারিস, তাহলে এটা লেখা হয়ে যাবে স্ট্রং ফিল্ড উইক ফিল্ড। আমি কম্পেয়ার করে যাচ্ছি, ফার্স্ট কোশ্চেন লেখ, একটা কোশ্চেন লেখ, চল লেখ, যা বলছি লিখতে থাকবি, লেখ। D4 ইলেকট্রন বিন্যাসযুক্ত, D4 ইলেকট্রন, ডি মাথায় 4, কীভাবে ইলেকট্রনিক কনফিগারেশনে যাবে লিখি না, D3 D2 ওইভাবে লিখছি, স্মল ডি মাথায় 4, D4 ইলেকট্রন বিন্যাসযুক্ত কেন্দ্রীয় মৌলের, D4 ইলেকট্রন বিন্যাসযুক্ত কেন্দ্রীয় মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, ইলেকট্রনিক কনফিগারেশন লেখো। এই ধরনের কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিকে আসবে। ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, ইলেকট্রনিক কনফিগারেশন লেখো। যখন যখন কোশ্চেন নাম্বার 1, যখন কোশ্চেন নাম্বার 1, 1 নাম্বার লেখ, যা বলছি লিখতে থাক। কোশ্চেন নাম্বার 1, এদিকে থাকা, যখন 1 নাম্বার লিখছিস এরকম ডেল্টা ও গ্রেটার দেন পি, এসব পিটির মানে আমি পড়ে আসছি, ডেল্টা ও গ্রেটার দেন পি, এটা 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন লিখবি ডেল্টা ও লেস দেন পি, ডেল্টা ও গ্রেটার দেন পি আর ডেল্টা ও লেস দেন পি, হয়ে গেছে। চল দেখ, আচ্ছা চল শুরু করি। আমি এই কোশ্চেনের অ্যান্সার এখন আমি করবো না, আমি আগে D1 থেকে স্টার্ট করি। তাহলে খাতায় এই কোশ্চেনের অ্যান্সার আমি তুই কিছুক্ষণ পরে নিজেই পেয়ে যাবি। তাহলে খাতায় এখন লেখ D1 বলে হেডিং দিতে পারিস। তাহলে D1 যখনই বলবো, এবারে D1 থেকে D10 আমি যখনই বলবো, তোর কাজ হবে হচ্ছে খাতার বাঁ দিকে এরকম বড় গ্যাপ দিয়ে ছবিটা সঙ্গে সঙ্গে এঁকে ফেলা, ডান দিকে ছোটো গ্যাপ দিয়ে ছবিটা এঁকে ফেলা। তাহলে এখন খাতায় হেডিং দিচ্ছি কি D1। তাহলে আমি এখন চলে গেছি হচ্ছে কোথায় ভাই, D1 সিস্টেমে। তাহলে D1 আমি তুই এখন করছি, D1 করছি, ঠিক আছে, D1। তাহলে D1 বলার সঙ্গে সঙ্গে তুই খাতার বাঁ দিকে ভাই ওরকম বড় গ্যাপ দিয়েছে, তোকে স্ট্রং ফিল্ড উইক ফিল্ড আর হেডিং দিতে হবে না, ও তো হেডিং একদম উপরে দেওয়াই আছে। তাহলে D1 বলার সঙ্গে সঙ্গে তুই বাঁদিকে এরকম বড় গ্যাপ দিয়ে ছবি এঁকেছিস, ডান দিকে ছোটো গ্যাপ দিয়ে ছবি আঁকা হয়ে গেছে, ঠিক আছে, D1। তাহলে দেখ D1 মানে কি আমার ভাই, এর মধ্যে আমি একটা ইলেকট্রন দেবো। তাহলে এতদিন দেখ আমি তুই বেসিক্যালি D1 মানে এরকম করতাম, এই ভাই 5খানা ঘর আছে, আজকে ক্লাসে শুরুতেই বলছিলাম আমি চাইলে এগুলোকে ঘর দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। D1 মানে তুই এতদিন এরকম দিতিস, ঠিক আছে, এরকম দিতিস, এই যে ভাই ডি এর মধ্যে একটা ইলেকট্রন আছে। তাহলে এখন হচ্ছে দেখ আমি D1-এ ইলেকট্রন কোথায় দেবো ভালো করে দেখছি, দেখ D1 মানে এই মধ্যে আমি একটা ইলেকট্রন দেবো। এইবারে ইলেকট্রন কীভাবে দেবো, এগুলো তো আমি ক্লাস 11-এ পড়েছিলাম, হুন্ডের সূত্র, পাউলির অপবর্জন নীতি, আউটবাউ সূত্র, সেইভাবেই আমি ওইগুলো মেনটেন করেই ইলেকট্রন দেবো। তাহলে D1 মানে ইলেকট্রন কোথায় দেবো, তুই বল T2g আর ইজির মধ্যে কার এনার্জি আমার কম, T2g না ইজি, কার এনার্জি আমার কম, T2gর এনার্জি হচ্ছে আমার কম, কারণ নিচে আছে দেখতেই পাচ্ছি, ভালো ভালো চোখে বড় বড় চোখ দিয়ে দেখতে পাচ্ছি T2g হচ্ছে আমার এনার্জি কম আছে। আচ্ছা T2gর এনার্জির মধ্যে কার মধ্যে ইলেকট্রন দেবো প্রথমে,
টি2জিতে দেবো না ইজিতে দেবো ইলেকট্রন? ক্লাস 11-এ পড়েছিলাম ইলেকট্রন সবসময় প্রথমে কোথায় যায়, লো এনার্জি না হাই এনার্জি? লো এনার্জি। তাহলে আমি ইলেকট্রন কোথায় দেবো? চলো এই হচ্ছে আমি টি2জিতে একটা ইলেকট্রন দিলাম, তাহলে হচ্ছে আমার এই হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছি। তাহলে এই হচ্ছে আমার খাতার বাঁদিকে ডান দিকে আমি করতে আছি টি2জি। তাহলে এখানে আমার ইলেকট্রনিক কনফিগারেশন কি হলো বলতো? টি2জি মাথায় 1। তাহলে ফার্স্ট হচ্ছে ডি1 এর ইলেকট্রনিক কনফিগারেশন আমার তো কি হয়েছে দেখ, টি2জি মাথায় 1, টি2জি 1। ইজি0 তুই চাইলে লিখতেও পারিস, তাহলে নাও লিখতে পারিস টি2জি 1। তাহলে দুখানেতেই আমার সেমই হলো টি2জি 1, এখানেও টি2জি 1, এখানে হচ্ছে আমার টি2জি 1। বোঝা গেছে? তাহলে এখানেও আমার কি হচ্ছে ভাই টি2জি 1, এখানে আমার কি হলো টি2জি 1। লেফট রাইট করতে আমি এবার তুই যাবো টি2জি 1, টি2জি ওটাও টি2জি 1ই হয়েছে, ওটাও টি2জি 1। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছি। চল পরেরটা ডি2 বলার সঙ্গে সঙ্গে এরকম ছবি এঁকে ফেল, বাঁদিকে বড় গ্যাপ ডান দিকে ছোট গ্যাপ। হ্যাঁ ডি2। আচ্ছা ডি2-র ক্ষেত্রে আমি কি করবো? তাহলে ডি2-র মধ্যে আমি কি করছি, এর মধ্যে আরেকটা ইলেকট্রন দেবো স্বাভাবিকভাবেই। পরের ইলেকট্রনটা কোথায় দেবো বল? কোথায় দেবো? এখানে পেয়ার করে দেবো নাকি এখানে দেবো নাকি উপরে দেবো? এক্স্যাক্টলি এর পাশে। কেন পড়েছিলাম? ক্লাস 11-এ পড়া আছে ভাই, ক্লাস 11-এ পড়েছিলাম প্রথমে সিঙ্গেল দিতে হয়, তারপরে গিয়ে গল্প হবে। তাহলে ভাই এটা হচ্ছে আমার ইলেকট্রনিক কনফিগারেশন কি হলো টি2জি2, ওটাও দেখ টি2জি2ই হচ্ছে, টি2জি2 হয়ে গেছে। চল পরেরটা ডি3 বলার সঙ্গে সঙ্গে ছবি এঁকে ফেলেছিস, বাঁ দিকে বড় গ্যাপ ডান দিকে ছোট গ্যাপ। তোকে টি2জি ইজি আর বারবার লিখতে হবে না, তুই জানিস ভাই কোনটা টি2জি কোনটা ইজি, ওটা জানিস। তাহলে ডি3-র ছবি যখনই আঁকছি তোর বাঁ দিকে বড় গ্যাপ ডান দিকে ছোট গ্যাপ আঁকা হয়ে গেছে। এবার ডি10 অবধি যাবো, কারণ ডিতে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন ধরে, পুরো এরকম চলতে থাকবে এখন। ঠিক আছে, ডি3 তাহলে হয়ে গেছে আঁকা ডি3। তাহলে ডি3 আমার কী হবে, পরেরটা কোথায় দেবো? এখানে স্বাভাবিকভাবেই। তাহলে আমার কী হলো টি2জি3, ওটাও টি2জি3। তাহলে ডি3 আমার কী হচ্ছে দেখ, দুখানাই হয়ে গেল টি2জি3, ডি3 আমার হয়ে গেল কি টি2জি3। ক্লিয়ার অবধি? টি2জি3 হয়েছে। চল পরেরটা 4 নাম্বার ডি4 সিস্টেম বলার সাথে তুই বাঁ দিক ডান দিকে এরকম ছবি এঁকে ফেলেছিস, বড় গ্যাপ আর ছোট গ্যাপ হয়ে গেছে আঁকা। চল এঁকেছিস। আচ্ছা এইবারে দেখ ডি4, এইবারে প্রশ্ন হচ্ছে ভালো করে দেখবি 4 নাম্বার ইলেকট্রনটা আমি দেবো কোথায়? দেখ আমার কাছে অপশান আছে হচ্ছে 4 নাম্বার ইলেকট্রনটাকে, ফার্স্ট অপশান কি? ফার্স্ট অপশান আছে যে 4 নাম্বারটাকে আমি এখানে দিতে পারি ভাই। এখানে যদি দিই তাহলে আমি পেয়ার করে দেবো স্বাভাবিকভাবে। এখানে দিলে আমি এইভাবে কি দেবো? এইভাবে তো দেবো না, এখানে দিলে আমি এরকমভাবে দেবো। আচ্ছা দেখ এটা আমার কাছে একটা অপশান আছে। সেকেন্ড অপশান আমার কাছে আরেকটা ভালো করে দেখবি, উপরে ইলেকট্রন পাঠাতে পারি। কেন পাঠাতে পারি? কারণ এগুলো ভাই সবাই ডি, এগুলো সবাই ডি এরই পার্ট। ডি এর পার্ট মানে এদের এনার্জি এমন কিছু ডিফারেন্স নেই, মানে ভয়ঙ্কর ডিফারেন্স নেই। আমি তুই ক্লাস 11-এ যেটা পড়েছিলাম সেটা সেলের মধ্যে পড়েছিলাম, দুখানা আলাদা সেল, দুখানা সেলের মধ্যে আমার যে অ্যামাউন্টের এনার্জি ডিফারেন্স থাকে, এদের মধ্যে কিন্তু অত অ্যামাউন্টের এনার্জি ডিফারেন্স নেই। তার মানে ভাই এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রনটাকে আমি উপরে পাঠাবো নাকি নিচে রাখবো। নিচে রাখতে গেলে আমায় কী করতে হবে, ঠান্ডা মাথায় ভালো করে দেখ। যদি আমি নিচে ইলেকট্রন রাখি, ভালো করে দেখছিস, যদি আমি নিচে ইলেকট্রনটা রাখি তাহলে এদিকে দেখ ইলেকট্রনকে আমার বেসিক্যালি এখানে ঢোকাতে হবে, তাই না? এখানে ইলেকট্রন ঢোকাতে হবে নিচে যদি আমি ইলেকট্রন রাখি। দেখ নিচে ইলেকট্রন রাখতে গেলে এখানে আমার কি করতে হবে বলতো? দেখ ইলেকট্রনটা যদি এরকম ঢোকে তাহলে এটা আমার হয়ে গেল একটা পেয়ার হয়ে গেল না, একটা পেয়ার হয়ে গেছে। আচ্ছা এই পেয়ার হতে গেলে আমার তোর কি করবে, ইলেকট্রন ঢুকতে চাইছে। দেখ ইলেকট্রন যে ঢুকবে এটাকে আমার রিপেল করবে। কে রিপেল করবে বলতো? আরে ভাই এই ঘরে তো অলরেডি একটা ইলেকট্রন আছে, তাহলে ইনকামিং ইলেকট্রনকে আগে থেকে যে ইলেকট্রন ছিল সে আমার রিপেল করবে স্বাভাবিকভাবেই। তাহলে এই যে ভাই রিপালশনটা হচ্ছে, রিপালশনের জন্য আমার ইনকামিং ইলেকট্রনকে ঢুকতে দেবে না। তাহলে যদি ঢুকতে না দেয় তাহলে আর যদি আমি ইচ্ছা করে ঢোকাতে চাই তাহলে আমাকে কী করতে হবে? তুই ভাব, এই আমার ঢুকতে দিচ্ছে না, আমি চাই এটাকে জোর করে ঢোকাতে, তাহলে তুই বল সিস্টেমের মধ্যে তো কারো এক্সট্রা এনার্জি দিতে হবে স্বাভাবিকভাবেই। কেন? আরে ভাই এ তো রিপেল করছে, তাহলে ওই রিপালশনের জন্য যে এনার্জিটা আমার লাগবে তার থেকে এক্সট্রা অ্যামাউন্টের এনার্জি দিলে এখানে ঢুকে যাবে স্বাভাবিকভাবেই। তাহলে এখানে পেয়ার করতে গেলে আমাকে একটা এক্সট্রা অ্যামাউন্টের এনার্জি দিতে হয়। এটাকে আমার কি বলে? পেয়ারিং এনার্জি। বুঝতে পেরেছিস? পেয়ারিং এনার্জি, যেটাকে আমার পি দিয়ে রিপ্রেজেন্ট করে। পি মানে কি? তার মানে পেয়ারিং এনার্জি। পেয়ারিং এনার্জি মানে কি? পেয়ার করতে হলে আমার যে অ্যামাউন্টের এনার্জি সিস্টেমের মধ্যে দিতে হবে, পেয়ার করতে হলে আমার যে অ্যামাউন্টের এনার্জি সিস্টেমের মধ্যে দিতে হবে সেটা হচ্ছে আমার পেয়ারিং এনার্জি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে পেয়ারিং এনার্জি জন্য আমার এক্সট্রা এনার্জির দরকার। এত অব্দি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে পেয়ারিং এনার্জি আমাকে এক্সট্রা দিতে হবে বাইরে থেকে, নাহলে আমি ভাই ইলেকট্রন রকম ঢোকাতে পারবো না। এত অব্দি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইবারে দেখ তুই বাঁ দিকের কেসে, আমি তুই যেটা আঁকছি ভালো করে দেখবি, বাঁ দিকের কেসে দেখ আমার পেয়ারিং যদি করতে হয় তাহলে পেয়ারিং করতে গেলে আমাকে এক্সট্রা দিতে হবে। এবারে তুই ভাব বাঁ দিকে ভাই আমার স্ট্রং ফিল্ড আছে, তাহলে বাঁ দিকে হচ্ছে আমার স্ট্রং ফিল্ড লেগেছি, ডান দিকে হচ্ছে আমি উইক ফিল্ড লেগেছি। তাহলে বাঁ দিকের ক্ষেত্রে তুই ভালো করে দেখবি, বাঁ দিকের ক্ষেত্রে ডেল্টা ওর ভ্যালু অনেক বেশি, স্ট্রং ফিল্ড বলে ডেল্টা ওর ভ্যালু অনেক বেশি। আর ডান দিকের ক্ষেত্রে আমার ডেল্টা ওর ভ্যালু কম, এত অব্দি ক্লিয়ার? বাঁ দিকে ডেল্টা ওর ভ্যালু বেশি, ডান দিকে হচ্ছে আমার ডেল্টা ওর ভ্যালু কম। এখন দেখ ডেল্টা ওর ভ্যালু বেশি, তাহলে সিস্টেম আমার কি দেখছে ভাই?
এইবারে সিস্টেমকে একটু হিসাব করতে হবে। কিসের হিসাব? ইলেকট্রন কোথায় গেলে সিস্টেমের ওভারঅল লস হবে, কোথায় ওভারঅল লাভ হবে। দেখ এখানে আমার যেহেতু ডেল্টা ওর ভ্যালু অনেক বেশি, তার মানে কি সিস্টেমে যদি ইলেকট্রন উপরে চলে যায় তাহলে সিস্টেম হয়তো আনস্টেবল হয়ে যেতে পারে। কারণ কি উপরে গেলে তো আমার এনার্জি বেড়ে যাচ্ছে, এই তো আমার এনার্জি ডায়াগ্রাম আঁকা আছে, এনার্জি ডায়াগ্রাম আছে, তাই না? স্বাভাবিকভাবেই দেখ তাহলে ইনকামিং ইলেকট্রনটা যদি আমার উল্টে এখানে পেয়ার করে তাহলে তো আমার সিস্টেমের ভাই ওভারঅল এনার্জি কমই থাকছে। কেন? তার কারণ এখানে যেহেতু আমার ডেল্টা ওর ভ্যালুটা বেশি, অনেক বেশি, আর দেখ তাহলে আমার ডেল্টা ওর ভ্যালু যেহেতু আমার অনেক বেশি, ডেল্টা তো আমার এনার্জি ভাই, এটা এনার্জি, আর পেয়ারিংও হচ্ছে আমার এনার্জি। তাহলে ডেল্টা ওর ভ্যালু যদি আমার অনেক বেশি হয় তাহলে আমি এটা বলতেই পারি দেখ ডেল্টা ও গ্রেটার দ্যান পেয়ারিং এনার্জি, বুঝলি? কারণ ডেল্টা ওর ভ্যালু অনেক বেশি, তাহলে ডেল্টা ওর ভ্যালু কার্ভের জন্য বেশি হয়, স্ট্রং ফিল্ডের জন্য স্বাভাবিকভাবে বেশি হয়। তাহলে আমি বলতে পারি স্ট্রং ফিল্ডের জন্য কী হয় বলতো, ডেল্টা ও গ্রেটার দ্যান পি। স্বাভাবিকভাবেই স্ট্রং ফিল্ডের জন্য ডেল্টা ও গ্রেটার দ্যান পি, কারণ ভাই এর আমার ডেল্টা ওর ভ্যালুটা অনেক বেশি। ক্লিয়ার? তাহলে লেফট সাইডে আমি ওই জন্যই ডায়াগ্রামটা দেখ আমার এখানে বাঁ দিকেরটায় স্ট্রং ফিল্ড যেটা লিখেছি, এইবার আমি স্ট্রং ফিল্ড উইক ফিল্ড আর করবো না, আমি ডেল্টা ও গ্রেটার দ্যান পি লিখে দিচ্ছি বাঁ দিকে। কেন করলাম বুঝতে পেরেছিস? কারণ ভাই ডেল্টার ভ্যালু অনেক বেশি, তাহলে পেয়ারিংও এনার্জি, ডেল্টাও হচ্ছে আমার এনার্জি, তাহলে কার এনার্জির ভ্যালু বেশি? স্ট্রং ফিল্ডের জন্য তো ডেল্টার ভ্যালু বেশি, তাহলে ডেল্টা ও গ্রেটার দ্যান পি। তাহলে বাঁ দিকে এবার তুই ডেল্টা ও গ্রেটার দ্যান পি লিখে দে, রাইট সাইডে এবার তুই কি লিখবি? তাহলে রাইট সাইডে তো আমার ডেল্টার ভ্যালু কম, স্বাভাবিকভাবেই রাইট সাইডে আমার ডেল্টার ভ্যালু কম, তার মানে কি বলতে এখানে স্প্লিটিং অতটা হয়নি উইক ফিল্ডে। আমি তো এখানে আঁকলাম কিন্তু স্প্লিটিং আমার অতটা হয়নি, তার মানে কি বলতে ভাই এখানে ডেল্টার ভ্যালু অনেক কম, এখানে পিয়ারিং এনার্জির ভ্যালু বেশি, এখানে পেয়ারিং এনার্জির ভ্যালু স্বাভাবিকভাবে, এখানে ডেল্টার ভ্যালু এতটাই কম, তার মানে রাইট সাইডে এবার আমি তুই কি লিখছি? ডেল্টা ও লেস দ্যান পি, বুঝলি? তাহলে রাইট সাইডে আমি কি লিখছি? ডেল্টা ও লেস দ্যান পি। তাহলে এখন আর আমি লেফট সাইডে স্ট্রং ফিল্ড আর আলাদা করে লেখার দরকার নেই, তাহলে এবার তুই লেফট সাইডে লিখবি যে ডেল্টা ও গ্রেটার দ্যান পি, আর রাইট সাইডে হচ্ছে ডেল্টা ও লেস দ্যান পি। তোর উচ্চ মাধ্যমিক কোশ্চেন আসবে এইখান থেকে, এত ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে লেফট সাইডে আমি লিখলাম কি ডেল্টা ও গ্রেটার দ্যান পি হেডিং দিলাম, রাইট সাইডে হেডিং দিলাম কি ডেল্টা ও লেস দ্যান পি। ওকে, এইবারে চল ইলেকট্রন ফুলফিল করতে হবে, ভালো করে দেখবি এবার হিসাবের গল্প কিছুই না। আর তাহলে কোশ্চেনে তো ডেল্টা ও গ্রেটার দ্যান পি, ডেল্টা ও লেস দ্যান পি এই দুখানা কেস ছিল। দেখ তাহলে এইবারে 4 নাম্বার ইলেকট্রনটা ভালো করে দেখবি, 4 নাম্বার ইলেকট্রনটা আমি লেফট সাইডে দেখছি, লেফট সাইডে হিসাব D4 এর জন্য করছি। 4 নাম্বার ইলেকট্রনটা ভালো করে দেখ, তাহলে এই যে কন্ডিশনটা দেখ ডেল্টা ও গ্রেটার দ্যান পি, তাহলে কার ভ্যালু কম? পেয়ারিং এর জন্য আমার এনার্জির ভ্যালু কম, আর এখানে আমার কার ভ্যালু বেশি? পেয়ারিং এর জন্য এনার্জির ভ্যালু বেশি। তাহলে যদি এখানে পেয়ারিং হয় তাহলে আমাকে এক্সট্রা অনেক বেশি এনার্জি দিতে হবে, তাহলে আমার সিস্টেম স্টেবল থাকবে না স্বাভাবিকভাবে, বুঝতে পারছি? এক্সট্রা এনার্জি দিলে, আর এখানে আমার কি হচ্ছে বলতো পেয়ারিং এর ভ্যালু কম, তাহলে আমার এখানে এনার্জি অতটা দিতে হবে না। তাহলে কোথায় আমার লাভ সিস্টেমের চল দেখি ফার্স্ট কেসে ভালো করে দেখ, বাঁদিকে দেখ, বাঁদিকে ডেল্টাও যেখানে আমার গ্রেটার দ্যান পি আছে, এখানে ভাই ডেল্টাও গ্রেটার দ্যান পি, তার মানে পেয়ারিং এর ভ্যালু কম, ইলেকট্রনকে উপরে পাঠিয়ে দিলে বরঞ্চ আমার সিস্টেম হয়ে যাবে আনস্টেবল, তাই না? কারণ ডেল্টার ভ্যালু তো বেশি ভাই, উপরে চলে গেলে আমার সিস্টেম হয়ে যাবে আনস্টেবল। তাহলে ওই ইলেকট্রনটা আমি কোথায় দেবো বলতো? পেয়ার করে দেবো। কেন? কারণ পেয়ারিংয়ের এখানে ভ্যালু কম, বুঝতে পেরেছিস? এনার্জির গল্প বোঝা গেছে?